আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। নোবেলের জন্য নয়, জীবন বাঁচানোর জন্য যুদ্ধ থামাচ্ছি ট্রাম্প। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দিনে একাধিকবার নির্যাতন। মুক্তি পেলেন ফিলিস্তিন ও ইসরায়েলি বন্দীরা, নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল। পাকিস্তানের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত 5। চীনকে ঠেকাতে ভারতের নতুন বাঁধ নির্মাণের ঘোষণা। দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 42। ভারতীয় নির্বাচনে তফসিলের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলনের বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নোবেলের জন্য নয়, জীবন বাঁচানোর জন্য যুদ্ধ থামাচ্ছি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইতোমধ্যে কয়েকটি যুদ্ধ থামিয়ে লাখ লাখ জীবন বাঁচিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন তিনি নোবেলের জন্য নয় বরং জীবন বাঁচানোর জন্য করেছেন। ট্রাম্প বলেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের সমাধান করতে পারবেন বলেও তিনি বিশ্বাস করেন। তিনি উল্লেখ করেন, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আপনি জানেন আমি আরেকটি যুদ্ধ বন্ধ করেছি কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী। এর আগে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায়। আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে লড়াই কমপক্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের জিও টিভির জানিয়েছে সংঘর্ষে কয়েক ডজন আফগান সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দিনে একাধিকবার নির্যাতন। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে ইসরায়েলি কারাগারকে অবিচারের কারাগার বলে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি সেনারা বন্দীদের উপর রাবার বুলেট ছুড়েছিল। একজন বন্দী বলেন এর ফলে তার গোপন অঙ্গ এবং পিঠে গভীর ক্ষত হয়েছে। তিনি বলেন আমাদের একটি কসাইখানায় আটকে রাখা হয়েছিল, অনেক বন্দীকে বিদ্যুৎ স্পৃষ্ট করা হয়েছিল। মুক্তির পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে বক্তৃতা দিতে গিয়ে এক মুক্তিপ্রাপ্ত বন্দী বলেন গাজার ফিলিস্তিনিরা সাহসী এবং অবিচল রয়ে গেছে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু আমাদের ত্যাগ অন্যদের তুলনায় খুব কম। তিনি তার মুক্তি নিশ্চিত করার জন্য আল্লাহ, ফিলিস্তিনি জনগণ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান। এর আগে সোমবার স্থানীয় সময় সকালের পর ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত শত শত ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লাহ ও গাজায় পৌঁছে। তারা বাসের ভেতর থেকে হাসি মুখে বিজয়ের চিহ্ন তৈরি করে। যানবাহনগুলো ঘিরে অসংখ্য মানুষ দেখা যায়। অনেকেই তাদের ফোনে দৃশ্য ধারণ করেছে আর অন্যরা ফিলিস্তিনি পতাকা নাড়ছে। মুক্তি পেলেন ফিলিস্তিন ও ইসরায়েলি বন্দীরা, নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। বন্দী বিনিময়ের দিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্টে নেসেটে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় একজন আইন প্রণেতা জেনোসাইড বা জাতিগত নিধন লেখা কাগজ তুলে ধরেন। নেসেটের ভাষণে মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণের এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নথিতে সই করেন ট্রাম্প সহ অন্যান্য নেতারা। সম্মেলনে ট্রাম্প বলেন বছরের পর বছর ধরে চলা দুর্ভোগ ও রক্তপাতের পর গাজা যুদ্ধ শেষ হয়েছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ইসরায়েল প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালায় ইসরায়েল। এতে গত 2 বছরে 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জীবিত ও জিম্মিদের ফেরত পাওয়ার পর ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সোমবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানায় দেশটির ওফের ও কেদসিয়ত কারাগার থেকে 1968 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহত 5। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন নিহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার 1 সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিকে লাব্বাইক পাকিস্তান। অতীতেও বিভিন্ন সময়ে গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে। গত শুক্রবার
দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও 40টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেন। 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা ও 3 বিক্ষোভকারী, এক পথচারী রয়েছে। সংঘর্ষের উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টিএলপি বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। শরীরের 3 স্থানে আঘাত পেয়েছেন তিনি। তবে টিএলপির এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। চীনকে ঠেকাতে ভারতের নতুন বাঁধ নির্মাণ ঘোষণা। চীনের তিব্বতের ব্রহ্মপুত্র নদীর উজানে বিশাল বাঁধ নির্মাণের প্রেক্ষাপটে ভারতও নতুন ঘোষণা দিয়েছে। দিল্লি $77 বিলিয়ন এক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। সোমবার জানিয়েছে, 2047 সালের মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকা থেকে 76 গিগাওয়াটের বেশি জলবিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই বিশাল প্রকল্পের আওতায় উত্তর পূর্ব ভারতের 12টি উপ অববাহিকায় মোট 208টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে। এর মধ্যে 64.9 গিগাওয়াট সাধারণ জলবিদ্যুৎ এবং অতিরিক্ত 11.1 গিগাওয়াট পাম্পড স্টোরেজ প্ল্যান্টের মাধ্যমে উৎপন্ন করা হবে। ব্রহ্মপুত্র নদী তিব্বতের উজান থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার উৎস বলে মনে করা হয়। শুধুমাত্র অরুণাচল প্রদেশেই রয়েছে প্রায় 52.2 গিগাওয়াট সম্ভাবনা। তবে নদীটির আন্তর্জাতিক চরিত্র এবং চীনের সীমানা সংলগ্ন অবস্থান ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করেছে। ভারত আশঙ্কা করছে, চীন যদি ইয়ারলুং জাংবো নদীর উপর বাঁধ নির্মাণ সম্পূর্ণ করে তাহলে শুকনো মৌসুমে ভারতের দিকে প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে। দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 42। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 42 জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অধিকাংশই জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিক, খবর বিবিসি। রবিবার স্থানীয় সময় N1 মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে এই বাসটি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় 7 জন শিশুও প্রাণ হারিয়েছেন। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্য গভীর বেদনার। জাতীয় নির্বাচনের তফসিলের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণভোট সেটা আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে। আজ মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে মাওলানা গাজী আতাউর রহমান একথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশে কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা মতিঝিলের শাপলা চত্বরে ছিলেন। এ সময় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলেও জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে।